পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলার দীক্ষিত মানুষ কন্যা মা মনসার আশীর্বাদ ধন্যা সর্পকন্যা মাতা দেবযানী। ওনাকে পাবেন প্রতি ইংরেজি মাসের 2 থেকে 6 তারিখ পর্যন্ত এবং ওনার লাইভ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন সিসিএম বিনোদনে প্রতি ইংরেজি মাসের 2 ও 4 তারিখ রাত 8টা থেকে 9টা। নমস্কার, স্বাগত জানাই এখনকার অনুষ্ঠান বিশেষ জ্যোতিষ লাইভ অনুষ্ঠান। এই অ্যাস্ট্রোলজি অনুষ্ঠানে আমরা প্রতিদিন যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি বলতে সমস্যাগুলোর সম্মুখীন হই, সেই সমস্ত সমস্যা নিয়ে আমাদের আলোচনা থাকে। কারণ আমরা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সময় কোনো না কোনো সমস্যার মধ্যে কেউ না কেউ পড়ি। তো এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য নানা উপায় অবলম্বন করতে হয় এবং উপায় অবলম্বন করলে আশা করি আমরা সেই জায়গাটা থেকে একটা খুব ভালো জায়গায় যেতে পারি, সিকিউরড জায়গায়। তার জন্য আমাদের সাথে সর্বদাই আমাদের সাথে সহযোগিতার হাত বাড়ান, আমাদের হাতটা ধরেন একজন অ্যাস্ট্রোলজার। প্রকৃত অ্যাস্ট্রোলজার কখনো আপনাকে বিপথে নিয়ে যায় না, আপনাকে একটা সহজ সরল পথে যেখানে আপনাকে গেলে সেখানে থেকে আপনার একটা এই সমস্যার জায়গাটা একেবারেই ঠিক হয়ে যাবে। তো আসুন, আজ যিনি রয়েছেন এই অনুষ্ঠানে পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলার দীক্ষিত মানুষ কন্যা মা মনসার আশীর্বাদ ধন্যা সর্পকন্যা মাতা দেবযানী এই মুহূর্তে রয়েছেন। স্বাগত আপনাকে। তোমাকেও স্বাগত তন্ময়, এবং ছোট বড় প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা শুভকামনা প্রণাম জানিয়ে আমার গুরু পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলা শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে, আমার গুরুমা শ্রী শ্রী পাগলিমা শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে মা মনসার নাম বন্দনা করে আসুন অনুষ্ঠান শুরু করি। ওং দেবী অম্বা মোহিনাং শশুধর বদনাং চারুকান্তিং বদানাং হংসারুরামুদারামুরোনিত বসনাং সেবিত্ত সিদ্ধিকাময়ী শেরাশ্যাং মণ্ডিতাঙ্গী কনকমণি গণে নাগরত্নরণে কই বন্দে হাহং ষষ্ঠ নাগমৌরুকুচ যুগালাং ভগিনী কামরূপাং। ওং अस्ति कस्य मुनेर माता भगिनी वासुकिस्तथा जरत्कारु मुनेर पत्नी मा मनसा देवी नमोस्तुते। अस्ति कस्य मुनेर माता भगिनी वासुकिस्तथा जरत्कारु मुनेर पत्नी मा मनसा देवी नमोस्तुते। अस्ति कस्य मुनेर माता भगिनी वासुकिस्तथा जरत्कारु मुनेर पत्नी मा मनसा देवी नमोस्तुते। नमः शिवाय नमो, नमः शिवाय नमो, नमः शिवाय नमो। তোমার একদম কথা টেনেই ধরছি তন্ময়, কথাটা খুব ভালো লাগলো যে একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার কখনোই বিপথে পরিচালিত করে না, ভুল পথে পরিচালিত করে না। কারণ যারাই একজন অ্যাস্ট্রোলজার বলুন, একজন ডাক্তার বলুন, একজন টিচার বলুন, যারাই খারাপ সময় আপনার পাশে আছে, একজন লয়ার বলুন, একজন অডিটর বলুন, অর্থাৎ এই সব পেশা এরা হচ্ছে খারাপ সময় মানুষের পাশে দাঁড়ান। তো এই ধরনের পেশা এবং বিশেষ করে অ্যাস্ট্রোলজি যেটা সর্বশ্রেষ্ঠ পেশা, যেটা ধর্মকে নিয়ে রয়েছে, এই পেশায় যারা আছেন প্রকৃত যদি তারা সেই পেশাকে সম্মান করেন, প্রকৃত মানুষ যদি হন, তাহলে জানবেন তারা কিন্তু কখনোই ভুল পথে পরিচালিত করবে না এবং একেবারে আপনার বিপদের সময় ঠিকভাবে পাশে থাকবে। আজকে অনুষ্ঠান শুরু করব। দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। প্রথমত বলি, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। যারা ভালো রেজাল্ট করেছো তাদের আমার শুভেচ্ছা শুভকামনা। আগামী দিনের জন্য আবার তৈরি হও। সামনেই উচ্চ মাধ্যমিক, দেখতে দেখতে বছর কেটে যাবে এবং তোমরা বুঝতেই পারছো যে কতটা কম্পিটিশন। 1-2 নাম্বারের জন্য বোধহয় ফার্স্ট সেকেন্ড থার্ড হেরফের হয়েছে কি তারও কম। তো সেই হিসেবে সামনেই, আবার বলতে গেলে সামনেই উচ্চ মাধ্যমিক, কাজেই আবার তৈরি হও, শুরু করো। এবং
যাদের রেজাল্ট সেরকম ভাবে ভালো হয়নি তাদেরকে বলবো ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্ট ভালো হলো না, এবার চেষ্টা করো যেন উচ্চ মাধ্যমিকে আবার ভালো রেজাল্ট করতে পারো। আর যারা কৃতকার্য হওনি, পরীক্ষায় পাশ করতে পারোনি, তাদের বলবো ফেলিওরটা জীবনের শেষ নয়, ওটা জীবনের শুরু। যেখানে হোঁচট খেয়ে পড়ে থাকবে সেখান থেকে আবার কিন্তু উঠে দাঁড়াতে হবে, সেখান থেকে আবার নতুন করে এগিয়ে চলার পথ শুরু। নিজের ভুলগুলোকে খুঁজে বার করো এবং সেই ভুলগুলোকে আস্তে আস্তে কি বলবো দুর্বল জায়গাকে সবল করার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। একটা বছর হয়তো নষ্ট হবে, তার বেশি কিছু হবে না। এবং আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে আজকে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে পদার্পণ করেছে। এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে সঞ্চার করেছে, এর ফলে বহু বহু মানে আমরা জীব, বৃহস্পতি জীব কারক গ্রহ, জীব অর্থাৎ এই পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডে যেখানে যার মধ্যে প্রাণ আছে, সে মানুষ হোক, পশু পাখি হোক, কীট পতঙ্গ হোক, ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক, কারণ ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যেও প্রাণ আছে। জীব কারক গ্রহ বৃহস্পতি সে দ্বিতীয় ভাবে গেছে, মানে গোটা পৃথিবীর জন্য বা গোটা ব্রহ্মাণ্ডের জন্য এটা কিন্তু একটা শুভ যোগ, লাভবান যোগ। এর ফলে অনেকে যার যার চার্ট অনুযায়ী ভালো তো হবে, কিন্তু যেগুলো কমন বেশ কিছু জায়গা আছে, যেমন দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব। ধনভাব আমাদের প্রধান সম্পদ কি? আমি যদি স্বাস্থ্যকে বাদ দিই, এখনকার দিনে প্রধান সম্পদ হচ্ছে স্বাস্থ্য, কিন্তু সেটাকে যদি আমি বাদ দিই তাহলে আমাদের সবার আগে যে সম্পদ সেটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম, অর্থাৎ সন্তান। সন্তান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, কারণ সন্তান হচ্ছে প্রত্যেকটি মানুষের ভবিষ্যৎ। ভবিষ্যতে তো তারাই দেখে, যে কারণে আমরা সন্তান নিয়ে এতটা চিন্তিত, এতটা উদ্বেগ, এত কেয়ারফুল হই। তো বৃহস্পতি যখন সেই সম্পদের কারক গ্রহ যখন সম্পদের ঘরে গেছে, তখন বলা যায় সন্তানের জায়গা অর্থাৎ পৃথিবীতে জন্মের সংখ্যা বেড়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে নিঃসন্তানহীনতায় ভুগছেন তাদেরকে বলবো আবার নতুন করে ডাক্তার দেখান, নতুন করে অ্যাস্ট্রোলজার দেখান যে কেন সন্তান আসছে না। কোনো গ্রহের কারণে, গ্রহের কারণেই সব কিছু, এই শরীরের মধ্যেকারেও কিন্তু গ্রহ, সেখানেও সব কিছু। ডাক্তার মেডিসিন যাই করুন না কেন, গ্রহ যতক্ষণ না ঠিক হচ্ছে, গ্রহ যতক্ষণ না পারমিট করছে, আপনি কিন্তু সেই জায়গার সফলতা দেখতে পারবেন না। কাজেই ডাক্তারকেও দেখাতে হবে, অ্যাস্ট্রোলজারকেও দেখাতে হবে, নতুন করে দেখান যে কেন আপনার সন্তান আসছে না। বৃহস্পতি দ্বিতীয়ভাবে বৃষ রাশিতে সন্তান দেওয়ার জায়গা, অর্থাৎ সন্তান বৃদ্ধি করবে, সন্তান বা জন্ম, বার্থ অনেকটা কিন্তু বাড়িয়ে দেবে। আর্থিক জায়গা, গোটা পৃথিবী জুড়ে আর্থিক ডেভেলপমেন্ট সেটা কিন্তু হবে। এবং বৃহস্পতি এই যে দ্বিতীয় ভাবে বসেছে, দ্বিতীয় ভাব থেকে আমরা আমাদের যে কালপুরুষ কুণ্ডলী, অর্থাৎ সাধারণ যে জ্যোতিষ যে চার্ট কালপুরুষ কুণ্ডলীর, সে গেছে অর্থ ত্রিকোণে। চারটে ত্রিকোণ আমাদের আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এখন নিশ্চয়ই কম বেশি অ্যাস্ট্রোলজি সবাই জানেন, বেসিক যেটা, সেই জায়গা থেকেই আমি বলছি। এই যে অর্থ ত্রিকোণের জায়গায় বৃহস্পতি ঢুকলো, বৃষ রাশিতে অর্থ ত্রিকোণকে ডেভেলপ করলো। অর্থ ত্রিকোণের মধ্যে কে কে আছে? অর্থভাব অর্থাৎ দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব আমাদের রোগ, ঋণ, রিপুর ভাব এবং কর্মভাব, অর্থাৎ আমাদের রোগ, ঋণ, রিপুর ভাবেও ডেভেলপ হবে, অর্থাৎ প্রচুর পরিমাণে ডাক্তার তৈরি হবে। ডাক্তারির ক্ষেত্রে নতুন নতুন ওষুধ আবিষ্কার, নতুন মেডিসিন আবিষ্কার, বা ডাক্তারির ক্ষেত্রে উন্নতি হবে, ডাক্তার তৈরিতে উন্নতি হবে। ভালো ভালো ডাক্তার যারা সত্যিকারের মেধাবী, তারা ডাক্তারি পেশাতে আসবে। কর্মভাব, অর্থ ত্রিকোণে শেষ ভাব হচ্ছে কর্মভাব, কাজের জায়গার ডেভেলপমেন্ট যথেষ্ট পরিমাণে হবে। এই জায়গা থেকে আমি আরো একটি কথা আজকে বলে রাখবো, যারা আপনারা শুনছেন, এখন এই নয় যে আমার প্রোগ্রাম শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে হবে, তা কিন্তু নয়। ফেসবুকের মাধ্যমে এই প্রোগ্রাম আপনারা পরেও শুনতে পাবেন।
শনি এই মুহূর্তে এই 2024 এবং 2025 কুম্ভ রাশিতে বসে আছে। কুম্ভ রাশি হচ্ছে আমাদের একাদশ ভাব, অর্থাৎ একাদশ ভাবটা কি না আমাদের আয় উন্নতি সফলতার ভাব। ঠিক 2026-এ শনি চলে যাচ্ছে মীন রাশিতে দ্বাদশ ভাবে, কর্মপতি দ্বাদশ ভাবে যাচ্ছে, অর্থাৎ এরপরে 2026 থেকে বিদেশ নিয়ে কাজকর্ম বা বিদেশে গিয়ে কাজকর্ম বা বিদেশ রিলেটেড কাজকর্ম, অর্থাৎ ঘরে বসে বিদেশের সাথে যোগাযোগ বা ফরেন কোম্পানিতে বেশি করে কাজ বা ফরেনের সঙ্গে এখনই যেভাবে কাজ হচ্ছে, এই যে সমস্ত আইটি বলুন বা আমি হয়তো অত চাকরির জায়গার ভাষা বলতে পারবো না, কিন্তু একদম কর্পোরেট সেক্টরে সমস্ত ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বিদেশি কোম্পানির সঙ্গেই কিন্তু তারা ঘরে বসে বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করছে, তাদের বিদেশে যেতেও হচ্ছে না, ঘরে বসে অনলাইনে। তো এই জায়গাটা আরো ডেভেলপমেন্ট হবে যখন 2026-এ শনি যাবে। এবং সেই জায়গা থেকে আমি বলবো এখনকার ছেলে মেয়েদের যে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ তারা যদি বিশেষ করে এই বছরটা, কারণ বৃহস্পতি কিন্তু দ্বিতীয় ভাবে গেছে, আগামী দিনে তৃতীয় ভাবে অর্থাৎ 2025-এ তৃতীয় ভাবে যাবে, অর্থাৎ যোগাযোগ কমিউনিকেশন সেই জায়গায় বৃহস্পতি যাবে। এবং সবচেয়ে বড় কথা বৃহস্পতি কিন্তু আবার 2023 থেকে আবার একটা যুগের সূচনা করলো, অর্থাৎ লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে কিন্তু ঘুরবে। শনি সেও এবার এখন তার নিজের ক্ষেত্রে আছে, এরপর দ্বাদশ, তারপর লগ্ন, অর্থাৎ শনি এবং বৃহস্পতি আগামী দিনে গ্লোবালাইজেশনকে আমাদের গোটা পৃথিবীকে যথেষ্ট উন্নতির দিকে নিয়ে যাবে। এবং সেখানে কমিউনিকেশন স্কিল, সেখানে আইটি, সেখানে কর্পোরেট, অর্থাৎ যেদিকে দক্ষ হবে, যে যত এডুকেশনে দক্ষ হবে, যে যত ফরেন ল্যাঙ্গুয়েজে দক্ষ হবে, যেই কাজ করুক না কেন সেই কাজটায় যতটা দক্ষ হবে সে কিন্তু তত বেশি নিজেকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবে। কারণ গ্রহরাজ এই দেবগুরু বৃহস্পতি এবং কর্মকারক গ্রহ শনি তারা কিন্তু ভীষণভাবে এখন অ্যাক্টিভ। এই দুটো গ্রহের জন্য আমি বলবো ডাক্তারির জন্য অবশ্যই ডাক্তারি সেক্টরে তোমরা চেষ্টা করতে পারো, অর্থাৎ মেডিকেল সায়েন্সও কিন্তু আগামী দিনে ভীষণভাবে উন্নতি করবে। আইটির জায়গা থেকে, ফরেন ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে, এই যে দ্বিতীয়ভাবে বৃহস্পতি বসেছে, এখন থেকেই দেখতে পাবে যে একটা বিদেশি ভাষা বা বিদেশি ভাষা যারা জানে তাদের কিন্তু প্রমোশনের জায়গা বা তাদের কিন্তু কাজের জায়গাটা অনেক বেশি সুবিধা হবে। কাজেই আমি সব ছেলে মেয়েকে বলবো যে যারা আইটি বা আই রিলেটেড, কর্পোরেট রিলেটেড যারা রয়েছে, যে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজকে তোমরা শিখে নাও। ইংলিশটা তো শিখতেই হবে, তার বাইরে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে কিন্তু তোমাদের উন্নতির জায়গাটা আরো বেশি করে আসবে। দ্বিতীয় ভাব খাবার। আমাদের ইদানিং কালে খাবার নিয়ে আমাদের প্রত্যেকের কিছু না কিছু মানে কি বলবো যে অভিযোগ রয়েছে, কারণ খাবারের জায়গা, খাদ্য খাবারের জায়গা এত বেশি রাসায়নিক সার প্রয়োগ হচ্ছে যে সেটা খাবার তো নয়, এখন বিষ গ্রহণ করা হচ্ছে। কিন্তু এই যে 1 বছর বৃহস্পতি যে থাকবে, হতে পারে এই খাবারের জায়গাটাও রাসায়নিক সারেরও বিভিন্ন ধরনের উন্নতি হতে পারে। হয়তো আছে কেউ? আচ্ছা দেখেন। নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? হ্যালো, আমি সৌরভ বলছি। সৌরভ কোথা থেকে বলছেন? আহা, সৌরভের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলো। সৌরভ আবারও চেষ্টা করুন, আমরা রয়েছি আপনার সাথে। রাসায়নিক সার, হ্যাঁ, ঠিক এই জায়গা থেকে খাদ্য খাবার নিয়ে যারা কাজ করছো বা রাসায়নিক সার নিয়ে যারা কাজ করছো, আমি বলবো যে সেটা নিয়ে পড়াশোনা করো, গবেষণা করো, চেষ্টা করো কিভাবে এই রাসায়নিক সারকে, রাসায়নিক ছেড়ে কিভাবে মানে আমাদেরই জিনিসপত্র দিয়ে, ওটাকে কি বলে, কথাটাকে কি বলে, অর্গানিক সার কিভাবে তৈরি করা যায়। এবং সেটা কিন্তু হবেই হবে জৈব সার। জৈব সারের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট ভাবে নবজাগরণ তৈরি হবে, কারণ হবেই হবে, কারণ ওদিক থেকে শনি দ্বাদশ ভাবে আসছে, সমস্ত খারাপ কিছুকে সে কিন্তু আস্তে আস্তে সরাবে। কাজেই রাসায়নিক সারেরও কিন্তু আস্তে আস্তে এবার
জায়গাটা কমবে, জৈব সারের পরিমাণ বৃদ্ধি পাবে। কাজে জৈব সার নিয়ে যারা পড়াশোনা করছো, জৈব সার নিয়ে যারা কাজ করছো, তাদের ক্ষেত্রেও কিন্তু কাজের জায়গা বা তাদের ক্ষেত্রে উন্নতির জায়গা বিরাটভাবে আসছে। ভাষার জায়গায় উন্নতি আসছে, যে কোনো কাজের ক্ষেত্রে। এবারে রোগের জায়গাটা আমি বলবো যে এটা কিন্তু একটা সেই গ্রহ ধরে এটা কিন্তু একটা সতর্কতা। 2024-এর এই যে বৃহস্পতি দ্বিতীয়ভাবে সঞ্চার হলো, মিষ্টি খাওয়ার পরিমাণ কমাতে হবে, অত্যাধিক খাওয়ার পরিমাণ কমাতে হবে এবং সময় মতো খাবার খেতে হবে। না হলে কিন্তু এই যে বৃহস্পতি বসে আছে, খাবার তার টেন্ডেন্সিটাই কিন্তু বেশি খাবার খেয়ে ফেলা, আবার সেই কিন্তু শাস্তি দেওয়ার জন্য বসে আছে, কারণ তার দৃষ্টি ষষ্ঠভাবে। বেশি খাওয়া মানেই কিন্তু রেকটামে গিয়ে বা আমাদের যে মলদ্বার সেখানে কিন্তু সমস্যা আসতে পারে, বা আমাদের পাচনতন্ত্রের সমস্যা হতে পারে, আমাদের লিভারের সমস্যা হতে পারে। কাজে খাবার জায়গাটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। আচ্ছা, কে আছেন? নমস্কার। হ্যালো, কে বলছেন? কে বলছেন? হ্যাঁ, আমি সৌরভ বলছি, সৌরভ ব্রহ্ম। কোথা থেকে বলছেন? কোথা থেকে? শিলিগুড়ি থেকে। আচ্ছা, কার বিষয়ে জানবেন? এই আমার এই ভাগ্য ক্যারিয়ার সম্বন্ধে। ভাগ্য ক্যারিয়ার সম্বন্ধে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1 নভেম্বর 1976। 11:76। সময়টা বলুন। সকাল 7:17। 7:17। কোথায় জন্ম? বঙ্গাইগাঁও, আসাম। আসামে। কি বার ছিল? কি বার ছিল? বার ছিল সোমবার। মানডে। সঙ্গে থাকুন আপনি। আসাম, তাই তো? হ্যাঁ, জন্মস্থান আসাম, বঙ্গাইগাঁও। আচ্ছা, কি বার ছিল? মানডে, সোমবার। সোমবার। 1/11/76। হুম, 1/11/76। এখন মোটামুটি মানে 1976 মানে 48 কমপ্লিট, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখন আপনি জিজ্ঞেস করছেন কেরিয়ার সম্বন্ধে, তো কেরিয়ারের জায়গা খারাপ হওয়ার তো কথা না, অন্তত রোজগারের জায়গা খারাপ নয়। আপনার কোনো গ্রসারি বা খাবার দাবার এইসব নিয়ে কাজ করছেন আপনি? কোনো দোকান আছে বা চাষাবাদ এই টাইপের কিছু খাবার দাবার নিয়ে কাজ করছেন আপনি? ও না না, আমার তো মানে প্রাইভেটে জব তো। হ্যাঁ, প্রাইভেট কোম্পানিতেই জব। আচ্ছা, কি কোম্পানিতে জব আপনার? প্রাইভেট কোম্পানিটা কিসের? প্রাইভেটে আমার জব ছিল আপনার, এখন তো জব নেই। না, আমি বলছি কোন কোম্পানিতে জব করতেন? আমি অনেক জায়গায় ছিলাম, সোনার দোকানে ছিলাম। হ্যাঁ, তারপর একটা ফুড মার্কেটেও ছিলাম, বড় গ্রোসারি। হ্যাঁ, তারপর অনেক জায়গায় ছিলাম, কিন্তু মানে জব হলো স্টেবল না। স্টেবল নয়। স্টেবল না হওয়ার কারণ আপনি কখনো খুঁজেছেন যে কেন আমার কাজগুলো স্টেবল হচ্ছে না? স্টেবল না হওয়ার পেছনে আপনারও কিছুটা কারণ, আপনি বারে বারে চাইছিলেন যে আমার আরো বেশি রোজগার হওয়া দরকার, মাইনে আমার আরো যেন বাড়ে। এই চিন্তা করে করে কিন্তু আপনি কাজগুলোকে আপনি নিজেই কখনো হয়তো ছেড়েছেন যে এটার থেকে ওটা ভালো আমার কাছে অফার, যেটা আমরা সাধারণত করি। ঠিক আছে, তো সেই জায়গা আপনি করেছেন এবং আর্থিক জায়গা আপনার যথেষ্ট একটা সময় যথেষ্ট ডেভেলপ করেছিলেন, কিন্তু সেই টাকা আপনি রাখতে পারেননি, সেই টাকা বেরিয়েও গেছে। হতে পারে সেটা রোগে, হতে পারে সেটা কোনো কিছুতে, বা হতে পারে সেটা কোনো চিটিংও হতে পারে, বা কোনো ড্যামারেজ, অর্থাৎ আমার ক্ষতিপূরণ আমাকে দিতে হলো। ঠিক বলছি কথাটা? আপনি বিবাহ করেছেন? না, এখনো বিবাহ হয়নি, আনম্যারিড। আনম্যারিড। আর যদি বিয়ে হতো আপনাকে ডিভোর্সের জন্য বিরাট ক্ষতিপূরণও কিন্তু দিতে হতো। ঠিক আছে,
আচ্ছা, তো টাকাগুলো কিসে খরচ হয়েছে একটু বলতে পারবেন আমাকে? টাকাগুলো যে একটা যে থাকে না চিট ফান্ড, হ্যাঁ, ওরকম মানে টাকা লাগিয়েছিলাম, ওখানে কিছু চলে গেছে। তারপর? আর মাঝখানে আমি বিজনেস শুরু করেছিলাম, হ্যাঁ, ওখানেও অনেক টাকা মার চলে গেছে আর কি। আচ্ছা, কিসের বিজনেস করেছিলেন? এই কাপড়ের, যে বুটিক বুটিক শাড়ি, কুর্তি আছে না, ওগুলো আমি ওই যে কলকাতা বোলপুর থেকে, শান্তিনিকেতন থেকে এনে বিজনেস করতাম। হ্যাঁ, ওখানেও অনেকে টাকা মেরে দিয়েছে। হ্যাঁ, এখনো লস হয়েছে। একদম, মানে অর্থ আপনার কাছে ছিল কিন্তু আপনি অর্থ রাখতে পারেননি। হ্যাঁ, তার মধ্যে আমার মাও অসুস্থ ছিল, তার পিছনেও মানে টাকা গেছে। একদম, দেখুন আমি এখানে বসে তো পুরো চার্ট বিচার করতে পারবো না, অত সময় পাওয়া যায় না, কিন্তু যেটুকু আমি দেখছি সেখানে আপনার বাস্তুর সমস্যার কারণেই কিন্তু বারে বারে এটা হচ্ছে, এবং আপনার জীবনের এই ক্রাইসিসটা আজকে নতুন না, বেশ কয়েকবার হয়েছে যে আপনি উন্নতি করেছেন আবার পড়ে গেছেন, আবার উন্নতি করেছেন আবার পড়ে গেছেন। ঠিক আছে, যে জায়গাটায় থাকেন না, যে জমিটায়, সেই জমিটা জলা জমি। ঠিক আছে, সেই জমিটা জলা জমি হতে পারে আপনি আপনার নিজের বাড়ি, কিন্তু সেই মাটিটা একটা সময় পুকুর ছিল, তার উপরে হয়তো পরবর্তীকালে বাড়ি হয়েছে, বা অল্প বৃষ্টিতে জল জমে যায়, অর্থাৎ জলা জমির মধ্যে আপনার বাড়ি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিজেরও কিছু পেশেন্সের অভাব, যে লেগে থাকা, আপনি যখন খুব কাজের প্রেশার হয় তখন আপনি ভাবেন যে এত কাজ করে কি হবে, ভাবেন না? এত কাজ করে কি হবে, এত পয়সা রোজগার করে কি হবে, বা এত কিছু করে কি হবে, একটা ডিটাচমেন্ট এসে যায় মনের মধ্যে যে এত করে কি হবে, সেটাও একটা ব্যাপার। কাজে আমি বলবো, যদি মনে করেন নিজের সম্বন্ধে, মানে নিজেকে যদি সিরিয়াসলি ভাবতে চান, আমি বলবো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। যদি মনে হয় আমার কাছেও আসতে পারেন, বা যাকে মনে হবে তার কাছে আপনি যান, দেখান, কারণ শুভ যোগ আছে, কিন্তু অশুভ যোগটা তার চেয়েও বেশি, মাঝে মধ্যে অশুভ যোগ বেশি কাজ করে ফেলে। ঠিক আছে, আর মা আপনার আছেন? না, মা মারা গেছেন, রোগে ভুগেই তো মারা গেছেন। ঠিক আছে, ব্যবসা করতে যাওয়ার আগে, কারণ এখন আবার কিন্তু আপনার চেষ্টা আছে ব্যবসা করার, এবং সুযোগগুলো পরপর এসে যাবে, কিন্তু ব্যবসা করতে যাওয়ার আগে অবশ্যই অ্যাস্ট্রোলজার দেখান, কারণ আবারও কিন্তু আপনি ডুবে যাবেন। ঠিক আছে, কাজেই দেখিয়ে। আর ওই যে ফুড, আপনি যে বললেন না যে আমি যে ফুড মার্কেটে কাজ করতাম, হ্যাঁ, তো ফুডটা কিন্তু আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খাওয়া দাওয়াটাও টাইম মতো করুন, নইলে আপনারও কিন্তু শারীরিক সমস্যা আসবে। ঠিক আছে, পেটের সমস্যা হয়তো এসেও গেছে। ধন্যবাদ। অ্যাড্রেসটা বলে নিই, অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানীর সাথে যোগাযোগ করতে হলে এই মুহূর্তে উনি শিলিগুড়িতে রয়েছেন। প্রতি মাসের মতো এই মাসেও উনি 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত শিলিগুড়িতে থাকেন। যেখানে থাকেন, চেম্বারের অ্যাড্রেস বলি, জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির উপরে থাকেন, এবং 9836153569, 9475335623। এছাড়াও শিলিগুড়ি পাশাপাশি ওনাকে কলকাতার চেম্বারে পাওয়া যায়। এই যে 2টো বুকিং নাম্বার রয়েছে, সেখানে একবার ফোন করে জেনে নেবেন উনি কবে কলকাতার চেম্বারে বসবেন। আমি অ্যাড্রেসটা বলবো, একটু পরে বলছি। এবং আরও একটা বিশেষ ঘোষণা রয়েছে, আবার এ মাসের 4 তারিখে, আগামী 4 তারিখ 4th মে ওনার লাইভ অনুষ্ঠান আবারও দেখবেন। আচ্ছা, কেউ কি আছে? আছেন? নমস্কার, কে আছেন? হ্যাঁ, নমস্কার। কে বলছেন? নমস্কার, বলুন। হ্যাঁ, আমি রিঙ্কু ঘোষ বলছি। রিঙ্কু কোথা থেকে? আলিপুরদুয়ার থেকে। কার বিষয়ে জানবেন রিঙ্কু? আমার বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 1989। না, ডেট অফ বার্থ হলো না, ওটা ডেটটা বলুন আর মান্থটা বলুন। 26 অক্টোবর। 26 অক্টোবর 1989। বেশ, এবার জন্ম সময়টা বলুন। 89 সন্ধ্যা 7টার সময়, বৃহস্পতিবার। সন্ধ্যা 7টার সময়। কোথায় জন্ম? 8টা বোধহয়। সন্ধ্যা 7টা না 8টা? সন্ধ্যা 7টার সময় জন্ম। কোথায় জন্ম? জন্ম
জটেশ্বর বলে একটা জায়গা আছে তো ওখানে। মানে সেটা শিলিগুড়ি? না না শিলিগুড়ি না, ফালাকাটার। ফালাকাটা। কি বার ছিল? বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার। সঙ্গে বয়সটা থাকুন, কত? দেখছি। বৃহস্পতিবার। আচ্ছা, নামটা যেন কি বললে? রিঙ্কু। রিঙ্কু ঘোষ। রিঙ্কু। রিঙ্কুর কি বিবাহিত জীবন নিয়ে কোশ্চেন? কি জানতে চাইছো? জীবন আছে মোটামুটি, কিন্তু আমার কোনো মানে যে কোনো মানে যদি আর কি পাশ করে যায়, কিন্তু পরবর্তীতে আর সেই চাকরিগুলো হয় না, তো এটা নিয়ে আর কি। আর একবার বলো। মানে কোনো সার্ভিস আর কি হচ্ছে কি হবে চাকরির কি হবে জায়গায়, না। চাকরির জায়গায় সমস্যা। হ্যাঁ। কিসের জন্য হচ্ছে না? কিসের জন্য হচ্ছে না সেটা আমি কতগুলো দু একটা কথা বলি রিঙ্কু। প্রথমত হচ্ছে চার্টে রবি মঙ্গলের একটা যোগ আছে এবং সেই যোগটা শুভ ভাবে নেই, অশুভ ভাবে আছে। ষষ্ঠ ভাবে রবি মঙ্গল, ঠিক আছে? এবং নবমে রাহু, নবম ভাব, ভাগ্য ভাবে রাহু থাকলে সহজে ভাগ্যের উন্নতি হয় না, ঠিক আছে? আর দশম ভাবে কোনো গ্রহ নেই, ঠিক আছে? তো এই কারণে তুমি যদি আমাকে বলো যে আমার কেন হচ্ছে না অ্যাস্ট্রোলজিক্যালি, আমি এই কারণগুলোই তোমাকে কিন্তু জানাবো, ঠিক আছে? কিন্তু আমার কথা হচ্ছে যে কতগুলো জায়গা থেকে তোমাকে সাবধানে থাকতে হবে। যেমন হচ্ছে তুমি বলছো যে আমি ভাইভা দিচ্ছি কিন্তু তাও হচ্ছে না। তুমি এবার আমাকে একটা কথা বলো, কোন ভাইভাই কিন্তু তুমি নিজে বেরিয়ে এসে তুমি নিজেই জানো যে আমি কিন্তু ঠিক মতন বলতে পারিনি, কারণ সেখানেও তুমি কিছু ভুল করো বা তোমার কনফিডেন্সের অভাব হয় বা তুমি ঠিক মতো প্রেজেন্টেশন দিতে পারো না, কারণ কথা বলাতে তোমার সমস্যা। কোনো কিছু কথার মাধ্যমে তোমাকে যদি উপস্থাপনা করতে দেওয়া হয় সেটাতে কিন্তু সমস্যা হয়, ঠিক বলছি? হ্যাঁ ম্যাডাম। একদম। তুমি বলতে পারো না যে আমি ভাইভা দিয়ে এসে ভালো ভাইভা দিলাম অথচ আমার হলো না, না আমি বলবো কখনোই না। তুমি ভাইভাতে গিয়েই আটকাবে, কারণ তোমার কথাতেই সমস্যা, ঠিক আছে? কাজে ওই জায়গাটার জন্য একটা কিছু গ্রুমিং নাও। যদিও গ্রুমিং নিলেও তোমাকে কিন্তু সেই ভাষার জায়গা, তোমার নলেজের জায়গা, তুমি সব জানো, নলেজ কিন্তু আছে, কিন্তু সময় ঠিক উপস্থিত যে নলেজটা উপস্থিত ভাবে বলা বা উপস্থিত বুদ্ধি সেটা কিন্তু তোমার নেই। সেইখানে গিয়ে তোমার একদম কনফিউজ হয়ে যাও বা ভুল বলে ফেলো, ঠিক আছে? এটাও কিন্তু তোমার গ্রহ দিচ্ছে। আমি যে সমস্যাগুলো বললাম এগুলোর সঙ্গে এই সমস্যার কোনো মিল নেই, এটা কিন্তু আরেক জায়গায়, এবং এটাই তোমার প্রধান সমস্যা। তার জন্য তোমাকে গ্রুমিংও করতে হবে যে যাতে আমি আমার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে পারি, বা কিভাবে আমি কথা বললেই যে তুমি দেখো ফার্স্টেই আমাকে ডেট অফ বার্থ দিতে গিয়ে এমন ভাবে বললে তন্ময়ও বুঝতে পারিনি, আমিও বুঝতে পারিনি, তাই না? তাহলে প্রথম ভাইভাতে তুমি কিন্তু আমার এখানেও আটকেছো, তোমাকে দ্বিতীয়বার গুছিয়ে বলতে হয়েছে। এই দ্বিতীয়বার কেন গুছিয়ে বলবে? প্রথমবারেই গুছিয়ে বলো, ঠিক আছে? নিজের কথা বলাকে উন্নতি করতে হবে, এবং এই যে কথা বলা এখান থেকেই কিন্তু অর্থ, এখান থেকেই রোজগার। আজকে যদি কথা বলতে তুমি না পারো, আমি বহুবার লাইভ প্রোগ্রামে বলেছি, যারা কথা ঠিক মতো বলতে পারে না তাদের রোজগারও ঠিক মতো হয় না, কারণ এই যে বাক, এই যে ব্রহ্ম, এখান থেকেই আমাদের সবকিছু, আমাদের রোজগারও এখানে, সম্পদও এখানে, ঠিক আছে? তো বৃহস্পতি ধনভাবে গেছে, তোমার জন্য কিন্তু একটা অপরচুনিটি আছে। বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তোমার বাক ভাবে, কাজে অ্যাস্ট্রোলজার দেখাও, দেখে এই জায়গাটাকে একটু ঠিক করো, ডেভেলপ করো, নিশ্চয়ই চাকরি হবে। চাকরির সবসময় যে মানে চাকরিটাও যে আমাকে গভর্নমেন্ট জব ধরেই বসে থাকতে হবে তা কিন্তু নয়, বা শুরুটা তো হোক, আমাকে এই ভালো চাকরি করতেই হবে তা না, শুরুটা হোক, এবং তোমার চার্টে সেটা আছে, খারাপ চার্ট নয়, ঠিক আছে? কিন্তু সেটাকে শুরু করো, যাতে এই জায়গাটা ডেভেলপ হয় তার চেষ্টা করো। অ্যাস্ট্রোলজার দেখাও, নিশ্চয়ই হবে, ঠিক আছে? যদি মনে করো আমাকেও দেখাতে পারো বা কাউকে, যাকে বিশ্বাস হবে দেখাও। বলো। বলছি এমনি মানে হওয়ার সম্ভাবনা আছে? না হলে আমি এতগুলো কথা কেন খরচ করলাম?
আমি তোমার সমস্যাটা তো তোমার মুখের উপর বললাম, তুমি আমাকে বলছো যে আমি ভাইভাটা আটকে যা, আমি ভাইভা দিয়েও আমার চাকরি হয় না। আমি তো তোমাকে বলে দিলাম যে তুমি ভাইভাই দিতে পারো না, ভাইভাতে গিয়েই তুমি আটকাও। তোমার নলেজ আছে, তুমি খাতা পেনে ভালো লিখতে পারো, এবং তোমার লেখার যে মানে তোমাকে যদি লিখতে দেওয়া হয় না, তুমি 4 পাতাকে 1 পাতার মধ্যে লিখে আনতে পারবে, বা 1 পাতা তুমি নিজের মতন সুন্দর করে লিখবে, কিন্তু মুখে সেটা বলতে পারো না। একদম ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন। একদম লেখার ক্ষমতা অনেক, কারণ তোমার মধ্যে প্রচুর নলেজ, কিন্তু বলতে পারো না। ভাইভাতে গিয়েই তুমি আটকাবে। কাজে ভাইভার জায়গাটা ঠিক করতে হবে, বাক, ভাষা, কথা বলা, অর্থ, এই জায়গাটা ঠিক করতে হবে। এটা তোমাকে একজন অ্যাস্ট্রোলজারই ঠিক করে দিতে পারবেন, অন্য কেউ নয়। ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। হ্যাঁ, একদম যেটা নিয়ে আলোচনা করছিলাম তন্ময়, 1 মিনিট, ঠিক এই জায়গায় বৃহস্পতি দ্বিতীয় ভাবে গেছে। যাদের যাদের ভাষার প্রবলেম, যাদের যাদের কথা বলতে প্রবলেম, আমার নিজেরও কিছু প্রবলেম, কিন্তু আমি দিনে 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 ভাষা, ছোটবেলায় আমিও, আমার কথা স্পষ্ট ছিল, জড়ানো কথা ছিল, আমিও কিন্তু সেগুলোকে ডেভেলপ করেছি আস্তে আস্তে। যাদের যাদের ভাষার প্রবলেম, তাদের কিন্তু ভাষাটাকে ডেভেলপ করতেই হবে, কারণ ভাষার জন্য অনেক কিছু আটকে যায়। ভাষা হচ্ছে প্রথম কমিউনিকেশন করার জায়গা, যোগাযোগের মাধ্যম হচ্ছে ভাষা। দ্বিতীয় ভাবে বৃষ রাশিতে বৃহস্পতি গেছে, ভাষার জায়গা ডেভেলপ। আমি ফার্স্টেই বললাম যে ভাষার জায়গা ডেভেলপ করতে হবে, ফরেন ভাষাকে জানতে হবে, দক্ষ হতে হবে। আচ্ছা, কেউ আছে দেখি। নমস্কার, কে আছেন? হ্যাঁ আমি শম্পা ভট্টাচার্য বলছি, শিলিগুড়ি থেকে। কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার মেয়ের সম্পর্কে জানতে চাচ্ছি। মেয়ের নাম বলুন। তনুশ্রী ভট্টাচার্য। তনুশ্রী? হ্যাঁ। ডেট অফ বার্থ? অক্টোবরে জন্ম, 2013। কত অক্টোবর? 6 অক্টোবর 2013। 2013। আচ্ছা, কটার সময় জন্ম? জন্ম হচ্ছে 12টা 40 রোববার দুপুর। কোথায় জন্ম? জন্ম শিলিগুড়িতেই। শিলিগুড়িতে জন্ম। সঙ্গে থাকুন আপনি। 11 বছর বয়স। আচ্ছা, বার ছিল রবিবার। আচ্ছা, আমাকে ফার্স্ট কথা বলো যে মেয়ে যখন জন্মালো, মেয়ের জন্মের আগে পিছে ওর বাবা কি অসুস্থ হয়ে পড়েছিল? মেয়ের জন্মাবার পর পর ওর বাবা অসুস্থ হয়েছিল? আচ্ছা, মানে কি হসপিটালে ভর্তি হতে হয়েছিল এমন? না না না, ওরকম কিছু হয়নি। ওর জন্মের আগে ওর বাবার ডায়াবেটিস ধরা পড়েছিল, 3 মাস আগে, জন্মের 3 মাস আগে। আচ্ছা, সেই ডায়াবেটিস তো মানে চলছে এখনো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখনো চলছে। আচ্ছা আচ্ছা, 11 বছর বয়স মেয়ের, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি 11 বছর মেয়ের প্রথম কথা বলি, মেয়ে যত বড় হবে, মেয়ের বাবার শারীরিক জায়গাকে কিন্তু ভীষণ ভাবে খেয়াল করতে হবে। ঠিক আছে? মেয়ে বড় হচ্ছে মানে বাবার শারীরিক জায়গা অসুস্থ হচ্ছে, এটা কিন্তু ওর কানেকশন। ঠিক আছে? কাজে বাবার শরীরের দিকে দৃষ্টি দিতে হবে। আচ্ছা, মেয়ের শুধু যে পড়াশোনার জায়গা খেয়াল রাখবে তা না, পড়াশুনো কখনো করবে কখনো করবে না, মানে মুড থাকলে পড়বে, নইলে পড়বে না। আচ্ছা, ঠিক আছে? তো শুধু পড়াশুনো না, পড়াশুনো ছাড়া অন্য যে কোনো যেগুলো করতে ভালোবাসে, ধরো খেলাধুলা হোক, গান বাজনা হোক, নাচ হোক, যেটা ভালোবাসে ওকে কিন্তু সেই দিকেই নিতে হবে। আচ্ছা, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে খেয়াল রাখতে হবে মেয়ের যেন শ্বাসকষ্টে কোনো প্রবলেম না আসে, বা ঘুমের মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটাকে দেখা। ও যখন ঘুমিয়ে থাকে কোনো রকম কি কোনো সমস্যা বুঝতে পারো? না, ও যখন ঘুমিয়ে থাকে সমস্যা বলতে মানে তেমন কিছু না, মানে ও ঘুমের ঘরে একটু মানে ছটফট করে, মানে মারধর করা, এটা করে ও। এগুলো তো সমস্যা। এগুলো তো সমস্যা। ঘুমের মধ্যে কোনো বাচ্চা যদি মানে পড়াটাকে ও বলতে থাকতে, হ্যাঁ, এটাই তো সমস্যা। কোনো সব বাচ্চা তো এরকম বলে না। ঘুমের মধ্যে মুভমেন্ট করা, ঘুম মানে তো ঘুম একদম নিস্তেজ হয়ে যাওয়া, শরীর পুরো রেস্টে থাকে। তো ওর শরীর যদি রেস্টে না থাকে, ও যদি ঘুমের মধ্যে পড়া বলে, কথা বলে বা মারধর করে, সেটা তো সমস্যা, তাই না?
কাজে এগুলোকে কিন্তু কেন হচ্ছে, এগুলোকে কিন্তু ডাক্তার দেখাতে হবে এবং অ্যাস্ট্রোলজারেরও পরামর্শ নিতে হবে। আমি দেখছি মানে আমিও কিন্তু একজন ডাক্তার, ঠিক আছে? আমি যখন বলছি তোমাকে আমি গ্রহের ডাক্তার, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আরো একটা জায়গা, মেয়ের কিন্তু শারীরিক সমস্যা অনেক, নানান রকম। ওর দাঁত ঠিক মতন হয়েছে? দাঁতের সেটিং ঠিক আছে? না না না, ও দাঁতের সেটিং ঠিক নেই। কিরকম হচ্ছে, মানে মোটা মোটা হচ্ছে নাকি না ফাঁক ফাঁক হচ্ছে, কোনটা? না, ফাঁকা ফাঁকা হচ্ছে না, একটু বড় সাইজেরই দাঁতগুলো উঁচু 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 নিচু উঁচু নিচু হচ্ছে। আচ্ছা, মাথার চুলও পাতলা হচ্ছে? মাথার চুল পাতলা, হ্যাঁ। আচ্ছা, আরো একটা যেটা সেটা হচ্ছে এক্ষুনি তো সেটা নয়, সেটা একটু বড় হলে বোঝা যাবে, মানে ওর কিন্তু গাইনোর অর্গানের সমস্যা অনেক বেশি থাকবে। আচ্ছা আচ্ছা, ও কি এখনো পর্যন্ত বিছানা বাথরুম করে? না না না, ও বিছানায় বাথরুম 2 বছর বয়স থেকে ছেড়ে দিয়েছে। বাথরুমের কোনো সমস্যা হয়েছিল ওর? না না, হয়েছিল, যেটা বলবো না যে হয়নি। ওর একবার মানে বাথরুম মানে 7-8 ঘন্টা হয়নি, তারপর নার্সিংহোমে ভর্তি করানোর মতোই পরিস্থিতি হয়ে গেছিল। তা ডাক্তার বললো গরম জল ঠান্ডা জল চেক করলে ঠিক হয়ে যাবে, তো ওটাই করলাম, তারপর ঠিক হয়ে গেছে। সেটা কি ওই একবারই হয়েছিল নাকি সেটা রিপিট হয় মাঝে মধ্যে? একবারই হয়েছিল। হ্যাঁ, একবারই হয়েছে। ওর কিন্তু শারীরিক জায়গায় নানান জায়গায় সমস্যা আছে, মেয়ের শরীরের জায়গা কিন্তু খুব খেয়াল রাখতে হবে। এবার যদি তুমি কি জানতে ফোন করেছিলে আমাকে বলো। আমি জানতে ফোন করলাম যে ও একটু চঞ্চল স্বভাবের, ওকে যেটা না করা যায় সেটা ও বেশি করে করে। চঞ্চল বলে না এটাকে, এটাকে জেদি বলে, প্রচন্ড জেদি। এটা আমি প্রথমেই কি বললাম যে ওর মুড থাকলে পড়বে, না থাকলে পড়বে না, ভীষণ মুডি। আমার এখন এটা করতে ইচ্ছে করছে, আমি এটাই করব। আমার এখন গান গাইতে ইচ্ছে করছে, আমি গান গাইবো। আমার এখন নাচ করতে ইচ্ছে করছে, আমি নাচ করব। এবং ভীষণ নিজের মনের মতন চলতে ভালোবাসে। তুমি কি বললে, বাবা কি বললো, কে কি বললো দরকার নেই, আমার নিজের এখন এটা করতে ইচ্ছে করছে, আমি এটাই করব। এই জিনিসটা যত বড় হবে তত বেশি কিন্তু চলতে থাকবে। একে যদি এই যে গ্রহ এটাকে করাচ্ছে, সেই গ্রহের প্রভাবকে যদি ঠিক না করা যায়, যদি ব্যালেন্স না করা যায়, পুজো পাঠ করে গ্রহ শান্তি করে যদি সেটাকে ব্যালেন্স না করা যায়, এই মেয়ে কিন্তু অত্যন্ত জেদি হবে এবং পড়াশোনার জায়গা নষ্ট করে ফেলবে। খুব অল্প বয়স থেকে পড়াশোনা নষ্ট করে ফেলবে। আমি দেখতে পাচ্ছি সেটা, এর জন্য আপনাকে ফোন করা। একদম ফোন করে কিন্তু লাভ নেই, যাকে বিশ্বাস হয় তাকে গিয়ে দেখাও, কারণ এই সমস্যাগুলোকে এগুলোকে ঠিক করতে হয়। এই যে আমরা পুজো করি, ধ্যান করি, জপ করি, কেন করি? নিজেদের ঠিক করার জন্য। বিভিন্ন ধরনের বিভিন্ন ক্রিয়া করি, কেন করি? নিজেদের ঠিক করার জন্য। ঠিক তেমনই কিছু না করলে কিছু হয় না। আমরা ঘরে বসে ঠাকুর ডেকেও কি মনে শান্তি পাই? পাই না। আমরা বাইরে বেরিয়ে কোনো মন্দিরে যাই, সেখানে পুজো দিয়ে এলে যেন মনে হয় না আমার শান্তি হলো। কারণ কি? কারণ সেই জায়গার একটা মাহাত্ম্য আছে, সেই দেবীর একটা মাহাত্ম্য আছে, সেই দেবীর চোখের একটা মাহাত্ম্য আছে, তাই না? অর্থাৎ মানে আমরা বেশি আশীর্বাদ বা বেশি শান্তির জন্য আমাদের কিন্তু ঘর থেকে বাইরে বেরোতে হয়, বা দূর যাত্রা করতে হয়, বা অন্য কোনো পীঠস্থানে গিয়ে পুজো দিতে হয়। অর্থাৎ এগুলো কিন্তু আছে, আমরা ফিল করছি। কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের কাছে যেতে গেলে তখন কেন আমরা ভাববো যে না, অ্যাস্ট্রোলজারকে দেখানো যাবে না, বা অ্যাস্ট্রোলজারকে দেখানো ঠিক না? সবটা ঠিক, সবটা ঠিক। অ্যাস্ট্রোলজি হচ্ছে সবচেয়ে সনাতনী শাস্ত্র, এবং এটা শুধু আমি তোমাকে বলছি না, যারা যারা অনুষ্ঠান দেখছে প্রত্যেককে বলছি, জ্যোতিষ শাস্ত্রের চেয়ে বড় শাস্ত্র আর কিচ্ছু হতে পারে না। তো যাই হোক, আমি এটাই বলবো, অ্যাস্ট্রোলজার দেখাও। ওর জেদকে কিন্তু কন্ট্রোল করতে হবে, যেটা তোমরা কেউ পারবে না, যেটা একজন অ্যাস্ট্রোলজার পারবে। ঠিক আছে? আমি আরেকটা কথা জানতে চাচ্ছি, ওর কি কোনো মাঙ্গলিক দোষ বা কালসর্প দোষ এটা কি আছে? দেখো, মাঙ্গলিক দোষ ওর নেই, কিন্তু মঙ্গলের অবস্থান শুভ নয়, ঠিক আছে? আর কালসর্প দোষও সেইভাবে নেই, কিন্তু আংশিক কালসর্প সেটা কিন্তু আছে। কিন্তু কালসর্প তো সবসময় অ্যাক্টিভেট হয় না, ওগুলো চেম্বারে এসে জিজ্ঞেস করলে আমি ভালো করে উত্তর দেব। মঙ্গল যে ভাবে আছে সেই ভাবটা ঠিক নয়, শুভ নয়। মঙ্গল রবির ঘরে বসে আছে, রবির মতন তেজ। রবিকে, রবি রাজা, আমি বলছি শোনো, বুঝিয়ে দিচ্ছি, রবি হচ্ছে রাজা। তো রাজার ঘরে যখন সেনাপতি ঢোকে
বা রাজার ঘরে মঙ্গলের মতন একজন মানে কি বলবো যোদ্ধা, তার হাতে যখন রাজ ক্ষমতা এসে যায়, সে কি রাজা? সে তো রাজা নয়, সে তো একজন যোদ্ধা। তো যোদ্ধার হাতে যখন রাজ ক্ষমতা এসে যায়, সে কি ঠিক মতো রাজ্য চালাতে পারে? পারে না, কিন্তু সে কিন্তু যুদ্ধ লাগায়, কারণ সে যোদ্ধা। সে চেষ্টা করবে যে আমি আরো রাজ্য জয় করব, আমি এটা জয় করব, ওটা জয় করব, কারণ সে যোদ্ধা। আর রাজধর্ম কি? রাজধর্ম হচ্ছে প্রজাদেরকে ভালো রাখা। তাহলে এই মঙ্গল কিন্তু ওকে ভালো রাখবে না, এই মঙ্গল ওকে যোদ্ধা তৈরি করবে। ঠিক আছে? তো এই যোদ্ধা মঙ্গলকে রাজায় পরিণত করতে হবে, যাতে ও নিজের জীবনটাকে ঠিক মতো নিয়ে যেতে পারে। ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো। আপনি কি এখন শিলিগুড়িতে আছেন? শিলিগুড়িতে আছেন। 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত উনি থাকবেন। প্রতি মাসের মতো আছে। নাম্বার দেওয়া আছে, ওটা আপনার ওই নাম্বারে ফোন বুকিং, করতে হবে তো? ওটা তো বুকিং করে আসতে হবে অবশ্যই। এবং 9836153569 এটি ওনার বুকিং নাম্বার, এবং 9475335623 এটি আরেকটি বুকিং নাম্বার। যে কোনো একটি নাম্বারে বুকিং করে নেওয়া যায়। সুতরাং 2 তারিখ থেকে 6 তারিখের মধ্যে আসতে হবে এবং ফোন করে জেনে নেবেন সময়টা, কখন আসবেন ওটা জেনে নেবেন। কত সুন্দর! দেখো, আমার নিজেরই ভালো লাগে, ওই প্রশ্নটা করলো বলেই আমি উত্তর দিতে পারলাম যে মঙ্গল যখনই কোনো তত্ত্বকার, বিশেষ করে সিংহ রাশিতে মঙ্গল, এটা কিন্তু আমি সবার জন্য বলছি, যাদের যাদের সিংহ রাশিতে মঙ্গল, কারণ আজকে আমি আলোচনা এডুকেশন নিয়েও আলোচনা করব। যে সমস্ত ছেলেমেয়ের সিংহ রাশিতে মঙ্গল, ছোট বাচ্চাদের ক্ষেত্রে মা বাবাকে বলবো প্রথম থেকেই কনসাস হয়ে যান, কারণ এই সিংহ রাশিতে মঙ্গল এটা কিন্তু ভীষণভাবে জেদ, একগুঁয়ে এবং ভীষণভাবে খামখেয়ালি বা নিজের ইচ্ছে মতো স্বেচ্ছাচারিতা যেটাকে বলে। এবং উদাহরণটা এত সুন্দর আমার মাথায় চলে এলো যে একজন সেনাপতি, সে যখন রাজা হয়ে যায়, ইতিহাস সাক্ষী, অনেক অনেক ইতিহাসে আমরা পড়েছি সেই সব যোদ্ধাদের যারা যুদ্ধ করে রাজ ক্ষমতা হাতে নিয়ে রাজা হওয়ার পরেও খালি যুদ্ধই করে গেছেন, তারা কিন্তু কাউকে ভালো রাখতে পারেনি, তারা বরাবর যুদ্ধই করেছেন। তো মঙ্গল যখন সিংহ রাশিতে আসে, যাদের যাদের চার্টে মঙ্গল সিংহ রাশিতে আছে, তারা কিন্তু সেই রকমই, অর্থাৎ তারা না নিজেদেরকে ভালো রাখতে পারে, না কাউকে ভালো রাখতে পারে। তাদের মধ্যে সবসময় স্বেচ্ছাচারিতা কাজ করে, অর্থাৎ আমার এখন এটা করতে ইচ্ছে করছে, আমি এটা করব, এটা আমি ভালো মনে করছি, আমি এটা করব। ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলছি যে মা বাবারা সতর্ক হয়ে যান, যদি এই কানেকশন থাকে তাহলে কিন্তু এই মঙ্গলকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। এবং যারা পূর্ণবয়স্ক তাদের বলবো যে নিজের জেদ, নিজেকে দেখাটাকে ছাড়তে হবে। আমি ফেসবুক পেজে প্রত্যেক দিন আমি একটা করে ক্যাপশন লিখি, সেখানে আমি যেদিন আমি দেখি ইগোকে ছাড়তে হবে, আমি কিন্তু লিখি যে আজকে ইগো বা অহংকারকে ছাড়লে একটা ভালো কিছু পাওয়া যাবে। তো সিংহ রাশিতে যাদের মঙ্গল, তারা যদি নিজের অহংকারকে ছাড়তে পারেন, নিজের ইগোকে যদি ছাড়তে পারেন, তবেই কিন্তু রাজা হতে পারবেন। রাজা রাবণও ছিল, রাজা রামচন্দ্রও ছিল। কোন রাজা নিজেকে তৈরি করবেন, রামচন্দ্র তৈরি করবেন না রাবণ তৈরি করবেন, সেটা কিন্তু এই মঙ্গলের ওপরেই কিন্তু ডিপেন্ড করছে। এই মঙ্গলই কিন্তু আপনাকে ভালো রাজা বা খারাপ রাজায় পরিণত করবে। আচ্ছা, এবারে আসছে সেই বৃহস্পতি নিয়েই আলোচনা। দ্বিতীয়ভাবে বৃহস্পতি, খাবার দাবারের কথা আমি যেটা বলছিলাম, আমাদেরকে প্রত্যেককে এখন ঠিক টাইমে খাবার দাবার করতে হবে, খেতে হবে, পরিমিত আহার, বেশি খাবার কিন্তু নয়, বেশি মিষ্টি নয়, কারণ বৃহস্পতি বৃহৎ। খাবার যত বেশি খাওয়া যাবে শরীরে কিন্তু মেদের পরিমাণ তত বেশি বাড়বে, এবং মেদের পরিমাণ বাড়তে বাড়তে কোন অর্গানটা ক্ষতিগ্রস্ত হবে, ঠিক তার সমসপ্তমে বৃশ্চিক রাশি, অর্থাৎ যেখানে আমাদের পরিপাক তন্ত্র, আমাদের মলদ্বার। সেক্ষেত্রে এই সময় 2024-25-এ দেখা যাবে রেকটামের সমস্যা কিন্তু ম্যাক্সিমাম বেড়ে যাচ্ছে, লিভারের সমস্যা ম্যাক্সিমাম বেড়ে যাচ্ছে, বা পরিপাক তন্ত্র বা আমাদের পাচন ক্রিয়ার সমস্যা, অ্যাসিডিটি, গ্যাস, বদহজম, এসবের সমস্যা বেড়ে যাচ্ছে। কাজেই খাবার দাবার একদম অর্গানিক খাবার বা ভেষজ খাবার, নানান রকম যে খাবারগুলো আমাদের শরীরকে ভালো রাখে সেই ধরনের খাবার আমাদের খেতে হবে। খাবার নিয়ে পড়াশোনার জায়গা বাড়াতে হবে, খাবার নিয়ে গবেষণার জায়গা বাড়াতে হবে, খাবারে কিভাবে ভালো স্বাদ দেওয়া যায় সেই জায়গা
সেই জায়গা নিয়ে পড়াশোনা করতে হবে এবং নিজেদের শরীরকে ভালো রাখতে ঠিক ঠিক খাবারও কিন্তু আমাদের খেতে হবে। ষষ্ঠ ভাব রোগ রিং রিপু, এই জায়গাও বৃহস্পতি দেখছে। আমরা যদি রেগুলারলি নিজেদের শরীরের জন্য যদি কিছু অনুশীলন করি, ব্যায়াম করি, যোগ করি, বৃহস্পতিকে সে কিন্তু গুরু কি করেন, গুরু ধ্যান যোগাসন, অর্থাৎ আমরা প্রত্যেকে যদি ধ্যান জপ এইসবগুলো করতে পারি, যোগাসন করতে পারি, প্রাণায়াম করতে পারি, নিজেদের শরীরকে কিন্তু বিশেষ করে আমি বলবো কন্যা লগ্নে জাতক জাতিকাদের জন্য বলবো, কন্যা লগ্নে যে কোনো বয়স ছোট হোক বড় হোক, ছোট যারা আছে তাদের যদি খেলাধুলায় দেওয়া যায়, অর্থাৎ যেখানে শারীরিক পরিশ্রম হবে, যেখানে বা কোনো এমন কোনো জায়গায় ছোট থেকে দেওয়া যায় যেখানে তারা যোগাসন শিখবে, তারা প্রাণায়াম শিখবে। কন্যা লগ্ন তাদের শারীরিক জায়গা এমনি বরাবর প্রথম থেকেই কিন্তু খুব একটা ভালো থাকে না। তো এই যে বৃষ রাশিতে বৃহস্পতি ঢুকছে এবং কন্যা লগ্নকে দৃষ্টি দিচ্ছে, আমি বলবো অবশ্যই করে একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন যে কেন শরীর খারাপ হচ্ছে। ডাক্তার তো বহু দেখিয়েছেন, ওষুধ তো বহু খেলেন, এবারে একটু অ্যাস্ট্রোলজারকে দেখান, কারণ গ্রহ সমস্যাটাই তো আমাদের সমস্যা করে। আপনারা মানুন, আমরা কেউ মানি আর না মানি, গ্রহের সমস্যার কারণেই সব হয়। কাজেই কন্যা লগ্নে জাতক ব্যক্তির মানে জাতক বা জাতিকা অর্থাৎ কন্যা লগ্নে যারা আছেন শারীরিক সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো অ্যাস্ট্রোলজারকে দেখান। এখন কিন্তু এই একটা বছর শারীরিক সমস্যা থেকে বেরিয়ে আসার একটা বড় সুযোগ, কারণ দেবগুরু বৃহস্পতির একদম পঞ্চম দৃষ্টি আপনার লগ্নের উপরে পড়ছে। কাজেই নিজেকে সুস্থ করার পথ এই 2024-এই কিন্তু আপনারা পেয়ে যাবেন, কাজেই চেষ্টা করুন। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে মকর লগ্নের জাতক জাতিকাদের উপর। মকর লগ্নে যারা রয়েছেন কর্মভাব নিয়ে জন্মেছেন, অথচ কর্মই ঠিক মতো হচ্ছে না, কাজ করার জায়গায় নেই। লগ্নে যাদের রাহু আছে, লগ্নে যাদের শনি আছে, লগ্নে যাদের কেতু আছে, এমনকি লগ্নে যাদের রবিও আছে, রবিও যাদের আছে তাদেরকেও কিন্তু নানান ভাবে কাজের জায়গায় ডিস্টার্ব আসে, অর্থাৎ প্রথম জীবন তাদের কিন্তু নানান সমস্যা হয়। লগ্নে রবি থাকলে পদপ্রাপ্তি দেয়, কিন্তু সেটা অনেক সংঘর্ষের পরে দেয়, বা সরকারি চাকরি দেয়, কিন্তু প্রথম জীবনে নানান কষ্ট দেয়। তো এই মকর লগ্নে জাতক জাতিকাদের জন্য আমি বলবো কাজের জায়গাটা বা অসুস্থতার জায়গা যে কোনো জায়গায় যা সমস্যা দেখছেন, আমি বলবো যে এবার একটু অ্যাস্ট্রোলজার দেখান যাতে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন, কারণ বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের উপর পড়ছে, অর্থাৎ দেব গুরু স্বয়ং গুরুর আশীর্বাদ আপনাদের উপরে পড়ছে। কাজেই মকর লগ্নের ব্যক্তিদের জন্য বলবো যে আপনারা যে যেই সমস্যায় ভুগছেন না কেন অ্যাস্ট্রোলজার দেখান। এর বাইরে গিয়েও আমি বলবো প্রত্যেক মানুষের জন্য জীব কারো গ্রহ বৃহস্পতি, কাজেই সব জীবের জন্য। এবং আমি আরো কিছু বিষয় বলবো যতক্ষণে একটা ফোন আসে। এই যে জীব কারক গ্রহ বৃহস্পতি দ্বিতীয় ভাবে ঢুকেছে, যারা সেবামূলক কাজ করেন, যারা এনজিও চালান, বিভিন্ন ডাক্তারির পেশায় আছেন, বা অনেকে আছে যে নানান রকম সেবামূলক কাজকর্মের সঙ্গে জড়িত, সেই জায়গাতেও কিন্তু ডেভেলপমেন্ট তাদের জন্য বিরাট ভাবে আসবে, এবং হতে পারে তাদের সেই সেবামূলক কাজের জন্য কোনো অ্যাচিভমেন্ট তারা পেল, কোনো পুরস্কার তারা পেল। এবং আমি বলবো 2024-এ প্রত্যেকের জন্য আমি বলবো যে যদি নিজেদেরকে উন্নতি করতে চান, নিজেদের বৃহস্পতিকে যদি উন্নতি করতে চান, যে কোনো সেবামূলক কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। জীব কারক গ্রহ বৃহস্পতি, জীবের সেবা যদি করা যায় সেটা যে কোনো কারণেই হোক, কাউকে সৎ পরামর্শ, কারণ পরামর্শটা কোথা থেকে আসে? ভাষা থেকে। কেউ হয়তো খুব কাঁদছে, কেউ হয়তো খুব মনোকষ্টে আছে, তাকে আপনি গিয়ে বললেন, কেন তাকে আপনি গিয়ে কোনো ভালো কথা বললেন যে কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে, তার মুখে আপনি হাসি ফোটালেন, এটাও কিন্তু একটা সেবা। তার মনটা যদি আপনার কথায় ভালো হয়, জানবেন আপনি আপনার গুরুকে, আপনি আপনার বৃহস্পতিকে শুভ করলেন। আপনি কোনো রাস্তায় কোনো যারা সাহায্য চায়, কোনো বেগারকে আপনি সাহায্য দিলেন, সে যদি খুশি হয়, জানবেন আপনার বৃহস্পতি
খুশি হলো বা আপনার বৃহস্পতি কিন্তু সহায় হলো। আমরা বৃহস্পতিকে শুভ করার জন্য যে কোনো সেবামূলক এবং তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আমরা যদি কোনো কিছুর মধ্যে প্রাণ সঞ্চার করতে পারি, এবার প্রাণ সঞ্চার কিসের মধ্যে করব? জীব কিসের মধ্যে প্রাণ সঞ্চার করব? আমরা যদি গাছ পুঁততে পারি, অবশ্যই বীজ আমরা পুঁততেই পারি, বীজ পুঁতে বীজ যখন গাছ হবে তার মধ্যে প্রাণ সঞ্চয় করা। এই যে প্রাণ সঞ্চার বৃহস্পতিকে শুভ করতে হলে, যার যার বৃহস্পতি রাহুর কানেকশন আছে বা যার বৃহস্পতি অষ্টমে বা বৃহস্পতি ষষ্ঠে বা বৃহস্পতি নিচস্থ বা বৃহস্পতি কোনো অশুভ যোগের মধ্যে আছে, তাদেরকে আমি বলবো এই 2024-এ যত পারা যায়, যদি গাছ পোঁতা যায়, যদি বীজ থেকে চারা বার করা যায়, দেবগুরু বৃহস্পতির শুভত্ব কিন্তু আপনার জীবনে নেমে আসবে। আপনি আপনার বৃহস্পতিকে শুভ করতে পারেন এই চারা বপন করার মধ্যে দিয়ে, এবং এটা কিন্তু ভীষণভাবে একটা বড় প্রতিকার নিজেদের জন্য, নিজেদের জীবনের জন্য। দেখুন আজকের দিনে আমাদের চারপাশে এত গরম, কলকাতায় বলুন, শিলিগুড়ি বলুন বা গোটা পৃথিবী জুড়ে এত গরম, সেই গরমের হাত থেকে রক্ষা কে করবে? গাছ। এবং দেখুন বৃহস্পতি দ্বিতীয় ভাবে এসে সেই কথাই কিন্তু আমাদের বলছে। এবং আপনি আমি গাছ না লাগালেও দেখবেন গোটা পৃথিবী জুড়ে গাছ লাগানোর প্রবণতা এই 2024 থেকে কিন্তু বাড়তে শুরু করবেই, কারণ বৃহস্পতি এবার আমাদের দিয়ে সেই গাছ লাগাবে। কারণ জীবের প্রাণ সঞ্চার, যেমন জীবন বাড়বে, যেমন গাছও বৃদ্ধি পাবে, যেমন মানুষের জীবন বাড়বে, তেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ইনফেকশন সবই কিন্তু বাড়বে, কারণ ষষ্ঠভাবেও বৃহস্পতির দৃষ্টি। কাজেই ভাইরাস থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে, তাদেরও বৃদ্ধি পাবে, এবং সবকিছু থেকে নিজেদের, আমাদের জীবনেও যেমন উন্নতি হবে, তাদের জীবনেও কিন্তু উন্নতি হবে। আমাদের নিজেদেরকে রক্ষা করে চলতে হবে। আমার নিজের উন্নতির জন্য আরেকজনের যেন ক্ষতি না হয়, আর সেই ক্ষতি যদি হয়, গ্রহরাজ এবং বৃহস্পতি এই দুজনই কিন্তু সঙ্গে সঙ্গে তারা কিন্তু শাস্তি দেওয়ার জন্য রেডি। কাজেই আমি এটাই বলবো যে খুব গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি, নিজেদেরকে সেইভাবে জাজ করে করে কিন্তু চলতে হবে। কারণ দেবগুরু বৃহস্পতি এখন দ্বিতীয় ভাবে, কুবের ভাবে, সম্পদের ভাবে সে কিন্তু এসেছে, এবং অর্থ ত্রিকোণ অর্থাৎ অর্থ, রোগ এবং কর্ম এই তিনটে ভাব নিয়ে সে কিন্তু বিরাজমান রয়েছে। এবং শনি সে নিজে বসে আছে এখন কাম ত্রিকোণ ভাবে তার নিজের রাশিতে। আচ্ছা একটু ঠিকানাটা বলো, তারপরে আমি গলাটাকে রেস্ট। ঠিকানা বলছি, ঠিকানা উনি রয়েছেন এ মাসের। কথা আমি বলে দিই যে বিএসএনএল নাম্বারে এক্ষুনি কেউ ফোন করবেন না, কারণ বিএসএনএল নাম্বারটি কিন্তু এই মুহূর্তে আমার হাতে, ওটা আমি ধরতে পারবো না। আরেকটি যেটা ভোডাফোন নাম্বার আছে, যেটি এই 94753, এটি বিএসএনএল নাম্বার। এই 9475335623 অনুষ্ঠানের পর ফোন করুন, একদম বুকিং করবেন অনুষ্ঠানের পরে, এবং 9836153569 এটি খোলা রয়েছে বুকিং এর জন্য, এখানেও ফোন করতে পারেন। যারা যোগাযোগ করতে চাইছেন অ্যাস্ট্রোলজার সর্পকর্ণা দেবযানীর সাথে, উনি রয়েছেন এ মাসের 2 তারিখ থেকে 6 তারিখ, প্রতি মাসের মতন এবারেও ওনার লাইভ দেখতে পাচ্ছেন আজ 2 তারিখ, এবং আগামী 4 মে ওনার আবারও লাইভ অনুষ্ঠান দেখতে পাবেন। এবং অ্যাড্রেস বলি, উনি যেখানে আপনাদের সাথে যোগাযোগ আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন, ওনার নিজস্ব চেম্বার জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজপাড়া, বাণী লাইব্রেরির উপরে। আগামী 4 তারিখে আমি এডুকেশন নিয়ে আলোচনা করব। আজকে আমি বলে রাখছি যে খুব সাধারণভাবে সবাই তো চার্ট, সন্তানের চার্ট দেখতে পারেন না, কিন্তু খুব সাধারণভাবে একটা চার্ট দেখে, আপনি আপনার সন্তানের চার্ট দেখে বা আপনি আপনার নিজের চার্ট দেখে কিভাবে বুঝবেন যে আপনার এডুকেশন কোন দিকে হবে, বা সন্তানের এডুকেশন কোন দিকে হবে, কত দূর যাবে, তার এডুকেশন কোনো গবেষণামূলক জায়গায় যাবে কিনা, বা তার এডুকেশনের দ্বারা তার কর্ম হবে কিনা, এইসব আলোচনা নিয়ে আগামী 4 তারিখে আবার আসবো। কন্ট্রোল হাত দেখিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে।
এবং অ্যাস্ট্রোলজার স্বপকর্ণা দেবযানীর সাথে আমরা আবারও আপনাদের সামনে আসব ঠিক 4 তারিখে, মাসের 4 তারিখে। তখন উনি বললেন যে এডুকেশন খুব গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ে এডুকেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেখানে আপনাদের এই মাধ্যমিক যারা পাশ করলো সেই সমস্ত গার্জিয়ান যারা প্যারেন্টসরা উদ্বিগ্ন রয়েছেন তারাও প্রশ্ন করতে পারেন যে কোন কোন বিষয় নিয়ে তারা উচ্চ মাধ্যমিকে তারা ঠিকভাবে অ্যাডমিশন নিতে পারবে, কি কোন কোন সাবজেক্ট নেবে, এই সমস্ত বিষয়ে জানা যেতে পারে। এবং এটি তো আপনি খুব ভালো বলেন এবং অনেকেই বলেছেন, এরকম গাইড করেছেন। তো অ্যাস্ট্রোলজার স্বপকর্ণা দেবযানীকে বলা যায় একেবারেই পথপ্রদর্শক, কারণ প্রতিটি ক্ষেত্রেই আমাদের সমস্যাগুলো থেকে বার করে নিয়ে আসেন। আজকে আমাদের সময় একেবারেই শেষ। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলার দীক্ষিত মানুষ কন্যা মা মনসার আশীর্বাদ ধন্যা সর্পকন্যা মাতা দেবযানী। ওনাকে পাবেন প্রতি ইংরেজি মাসের 2 থেকে 6 তারিখ পর্যন্ত এবং ওনার লাইভ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন সিসিএম বিনোদনের প্রতি ইংরেজি মাসের 2 ও 4 তারিখ রাত 8টা থেকে 9টা।